নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। যদি গতকালের ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তো গতকালের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ভার্সেস চেন্নাইন এফসি, এবং গতকালের ম্যাচে ইকের এবং আকাশের গোলে 2-0 ব্যবধানে জয় পায় এফসি গোয়া। তো গতকালের ম্যাচে দুটো দলই কিন্তু বেশ ভালো খেলেছিল। চেন্নাইন এফসির কাছেও যথেষ্ট সুযোগ এসেছিল গোল করার, তবে চেন্নাইন এফসি তারা কিন্তু গোল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। সেক্ষেত্রে এফসি গোয়া তারা কিন্তু তাদের ডিজার্ভিং উইনটাই তুলে নিয়েছিল গতকাল চেন্নাইন এফসির বিরুদ্ধে। তো যাই হোক, এফসি গোয়া তারা গতকাল ম্যাচ জিতে 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সেক্ষেত্রে এফসি গোয়া তারা কিন্তু এই মুহূর্তে লিগ শিল্ড জয়ের রেসে মোহনবাগানকে বেশ কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেটা বলাই যায়। তো একদিকে মোহনবাগানের পয়েন্ট রয়েছে 37, অপর দিক দিয়ে এফসি গোয়ার পয়েন্ট রয়েছে 33, মানে 4 পয়েন্টের কিন্তু ডিফারেন্ট রয়েছে এই দুটো দলের মধ্যে। এবং গতকালের ম্যাচের পর এফসি গোয়া তারা কিন্তু ক্লিয়ারভাবেই জানিয়ে দিয়েছে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই মৌসুমের লিগ শিল্ড। যেখানে কয়েক সপ্তাহ আগেও এফসি গোয়া তারা মোহনবাগানের থেকে অনেক পয়েন্টেই পিছিয়ে ছিল, সেখানে দাঁড়িয়ে লাগাতার ম্যাচ জয়ের ফলে এফসি গোয়া তারা কিন্তু এখন পয়েন্টস টেবিলে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। একসময় বাকি দলগুলোর থেকে মোহনবাগান দল তারা 8 থেকে 9 পয়েন্টের লিড নিয়ে তারা লিগ শিল্ড কিন্তু প্রায় নিজেদের দখলে করে নিয়েছিল। কিন্তু গত কয়েক ম্যাচে কোচ মলিনার ভুলের কারণে মোহনবাগানের কিন্তু এখন লিগ শিল্ড জয়ের রাস্তাটা বেশ খানিকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইজি ম্যাচে পয়েন্ট ড্রপ করার ফলে মোহনবাগানের কিন্তু আজই সমস্যার মুখে পড়তে হয়েছে। তো এই মুহূর্তে পয়েন্টস টেবিলের যা পরিস্থিতি, তাতে এফসি গোয়ার পাশাপাশি বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু লিগ শিল্ডের রেসে ফাইট দিতে প্রস্তুত। সেক্ষেত্রে এই মৌসুমে লিগ শিল্ড জয়ের সহজ রাস্তাটা কিন্তু এক প্রকার ইচ্ছা করেই কঠিন করে নিল মোহনবাগান দল। কারণ শেষ 2 ম্যাচ থেকে যদি মোহনবাগান তারা 6 পয়েন্ট তুলে নিতে পারত, তাহলে কিন্তু আজ মোহনবাগানের পয়েন্ট এসে দাঁড়াতো 41, মানে এফসি গোয়ার থেকে কিন্তু 8 পয়েন্টের ডিফারেন্ট থাকতো। সেক্ষেত্রে মোহনবাগানের বাকি থাকা ম্যাচগুলো থেকে 4 থেকে 5টা ম্যাচ জিততে পারলেই মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমে লিগ শিল্ডটা জয় করে নিতে পারত। সেক্ষেত্রে সহজ ম্যাচগুলো থেকে পয়েন্ট লস করাটা যে মোহনবাগানের কাছে বড় সমস্যা এখন হয়ে দাঁড়ালো, সেটা বলাই যায়। বাকি থাকা সবগুলো ম্যাচের মধ্যে কিন্তু অধিকাংশ ম্যাচগুলো থেকেই জয় পেতে হবে। সেক্ষেত্রে মোহনবাগানের বাকি থাকা ম্যাচগুলোতে মোহনবাগানের সব প্লেয়ারদের কিন্তু আরও সংঘবদ্ধ হয়ে জয় তুলে আনার জন্য মাঠে নামতে হবে। তো এখন মোহনবাগানের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই সমস্ত ম্যাচগুলোও কিন্তু বেশ শক্তিশালী দলের বিরুদ্ধে। সেক্ষেত্রে কোচ মলিনা যদি আবারও তার এক্সপেরিমেন্ট শুরু করে, তাহলে সেটা কিন্তু মোহনবাগানের জন্যই বড় একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে এফসি গোয়ার এখন পয়েন্টস টেবিলে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলাটা কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের কাছে। তো যাই হোক, এবার যদি মোহনবাগানের দ্বিতীয় সমস্যাটা নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো আগামীকাল ঘরের মাঠে মোহনবাগান দল মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। যে বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু এই মুহূর্তে লিগ শিল্ডের রেসে বেগ দিতে চাইছে। তো এই মৌসুমের আইএসএল এর প্রথম লেগের ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে 0-3 গোলে পরাজিত হয় মোহনবাগান। সেক্ষেত্রে আগামীকালের ম্যাচটা যেমন মোহনবাগানের কাছে লিগ শিল্ডের রেসে এগিয়ে যাওয়ার লড়াই, ঠিক তেমনই কিন্তু প্রথম লেগের ম্যাচে লজ্জাজনক হারের বদলা নেওয়াটাও কিন্তু এখন একটা বড় লড়াই হয়ে দাঁড়াবে আগামীকালের ম্যাচটা। তবে এই বড় ম্যাচের আগেই মোহনবাগান শিবিরকে কেন্দ্র করে বড় একটা দুঃসংবাদ কিন্তু বেরিয়ে এসেছে। তো যেমনটা জানা গেছে, মোহনবাগান দলের অন্যতম প্রধান ভরসাযোগ্য প্লেয়ার তথা মোহনবাগান দলের ভারতীয় গোলকিপার বিশাল কায়েত, সে গত চেন্নাইন এফসি ম্যাচে চোট পাওয়ার কারণে গতকাল দলের সাথে সে কিন্তু অনুশীলন করেনি। এবং যেমনটা জানা গেছে, বিশাল কায়েত সে এখনও তেমন একটা কমফোর্টেবল পর্যায়ে পৌঁছায়নি বেঙ্গালুরু এফসি ম্যাচের জন্য। সেক্ষেত্রে বিশাল কায়েতের চোটটা কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে মোহনবাগানের কাছে। তবে বিশাল কায়েত সে জানিয়েছে সে দলের জন্য যে কোনো পরিস্থিতিতে মাঠে নামতে প্রস্তুত। এর পাশাপাশি মোহনবাগানের মেডিকেল টিমও কিন্তু পুরোদমে কাজ চালাচ্ছে দ্রুত বিশাল কায়েতকে সুস্থ করে বেঙ্গালুরু এফসি ম্যাচের জন্য ফিট করাতে। তবে এবার প্রশ্ন হচ্ছে, যদি বিশাল কায়েত সে ফিট হতে না পারে, তাহলে এই ম্যাচে মোহনবাগানের গোলপোস্টের নিচে কে থাকবে? তো এই প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবেই সবার মনে উঠে আসবে এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্টের সই করা নতুন গোলকিপার তথা ধীরাজ সিং এর নাম। তবে আবার যেমনটা জানা গেছে, ধীরাজ সিং সেও কিন্তু বর্তমানে ইনজুরির মধ্যে রয়েছে। সেক্ষেত্রে বিশাল কায়েত ফিট হয়ে উঠতে না পারলে আরশান ওয়ারি কিন্তু ভরসা হয়ে দাঁড়াবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের গোলপোস্টের নিচে। তবে আশা করা যাচ্ছে বিশাল কায়েত সে বেঙ্গালুরু এফসি ম্যাচের বিরুদ্ধে ফিট হয়ে উঠতে পারবে এবং বেঙ্গালুরু এফসির মতন গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানের গোলপোস্টের নিচে বিশাল কায়েতই দাঁড়াবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে একটা ট্রান্সফার আপডেট নিয়ে।
তো তোমাদের এর আগের ভিডিওতেই জানিয়েছিলাম 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার নরেন্দর গ্যাহলট যে ওড়িশা এফসির সাথে যুক্ত আছে। তো এই ভারতীয় ডিফেন্ডারটা সে চোট কাটানোর পর ওড়িশা এফসি দলে গেম টাইম না পাওয়ার জন্য সে কিন্তু এই মুহূর্তে ওড়িশা এফসি দল ছাড়তে চাইছে, এবং সেই মতনই নরেন্দর গ্যাহলটকে দলে নেওয়ার জন্য মুম্বাই সিটি এফসি এবং মোহামেডান স্পোর্টিং এই দুই ম্যানেজমেন্ট কিন্তু আসরেও নেমে পড়েছে। তবে এই মুহূর্তে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, মোহামেডান স্পোর্টিংকে পেছনে ফেলে নরেন্দর গ্যাহলটের ডিলে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা অনেকটাই এগিয়ে গেছে, এবং যেমনটা খবর নরেন্দর গ্যাহলটের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তাও কিন্তু পৌঁছে নিয়ে গেছে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে এবার কিন্তু আমরা নরেন্দর গ্যাহলটকে ওড়িশা এফসির দল থেকে মুম্বাই সিটি এফসির পথে কিন্তু দেখতে পেতে চলেছি। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আগামীকালের তথা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচে বেঙ্গালুরু এফসির গুরুত্বপূর্ণ একজন বিদেশি প্লেয়ারের বাদ পড়ার বিষয় নিয়ে। তো তোমরা জানো বেঙ্গালুরু এফসির শেষ ম্যাচে মানে ওড়িশা এফসির বিরুদ্ধের ম্যাচে রেড কার্ড দেখেছিল বেঙ্গালুরু এফসি দলের বিদেশি ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিক। তো এই মৌসুমে আইএসএল এর নতুন নিয়ম অনুযায়ী প্রতিটা দল তারা তাদের বিরুদ্ধে রেফারির কোনো ডিসিশনের বিরুদ্ধে ম্যানেজমেন্টের কাছে অ্যাপিল করতে পারবে, এবং সেই অ্যাপিলে যদি সেই ঘটনাটা ফেয়ার বলে চিহ্নিত হয় তাহলে রেফারির নেওয়ার ডিসিশনটা কিন্তু চেঞ্জ করা হবে। মানে এর আগে যেমনটা আরমান্দো সাদিকুর রেড কার্ডের বিষয়টা ইয়েলো কার্ড হিসাবে গণ্য হয়েছিল। তো যাই হোক, এর আগেই তোমাদের জানিয়েছি জোভানোভিকের রেড কার্ডের বিরুদ্ধে ম্যানেজমেন্টের কাছে কিন্তু অ্যাপিল করবে বেঙ্গালুরু এফসি। তো ঠিক সেই মতনই যেমনটা খবর জানা গেছে জোভানোভিকের রেড কার্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটির কাছে অ্যাপিল করেছিল। তবে ডিসিপ্লিনারি কমিটি সেই ঘটনাটা দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে জোভানোভিকের রেড কার্ডের ডিসিশনটা সঠিক ছিল। সেক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানের বিরুদ্ধে জোভানোভিক সে কিন্তু আনঅ্যাভেলেবেল থাকছে। সেক্ষেত্রে মোহনবাগানের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির ডিফেন্সের মূল অস্ত্র তথা জোভানোভিকের অনুপস্থিতিতে মোহনবাগানের কাছে যে একটা বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ালো সেটা বলাই যায়, কারণ বেঙ্গালুরু এফসির কাছে কিন্তু মাত্র একজন বিদেশি সেন্টার ব্যাকই রয়েছে। সেক্ষেত্রে জোভানোভিকের অনুপস্থিতিতে বেঙ্গালুরু এফসির বিদেশি মিডফিল্ডার পেদ্রো কেপোকে হয়তো সেন্টার ব্যাক পজিশনে ইউজ করতে পারে বেঙ্গালুরু এফসির কোচ জারাগোজা। সেক্ষেত্রে কেপোকে সেন্টার ব্যাক পজিশনে খেলালে বেঙ্গালুরু এফসির মিডফিল্ড কিন্তু বেশ খানিকটা সাফার করবে, আর যদি কেপোকে মিডফিল্ডে খেলায় তাহলেও কিন্তু বেঙ্গালুরু এফসির ডিফেন্স লাইনও সাফার করবে, কারণ জোভানোভিকের পরিবর্তন হিসাবে বেঙ্গালুরু এফসির কোচ জারাগোজা সে যদি তার ডিফেন্স লাইনে অল ইন্ডিয়ান ডিফেন্ডার ইউজ করে সেক্ষেত্রেও কিন্তু বেঙ্গালুরু এফসির ডিফেন্স লাইন বেশ খানিকটা দুর্বল হয়ে থাকবে। সেক্ষেত্রে মোহনবাগান তারা যে এই ম্যাচে একটু হলেও অ্যাডভান্টেজ পাবে বেঙ্গালুরু এফসির তুলনায় সেটা কিন্তু তোমরা বলতেই পারো। সেক্ষেত্রে এই ম্যাচে মোহনবাগানের উচিত যে কোনো মূল্যে জয় ছিনিয়ে নিয়ে আসা। এর পাশাপাশি এই ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বড় মার্জিনে জয় পেয়ে প্রথম লেগে মোহনবাগানের হারের বদলা নেওয়ার ম্যাচটাও কিন্তু এটাই। তো যাই হোক, এবার যদি ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজানের করা কিছু মন্তব্য নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে 2-1 গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল, এবং কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে জয় পেয়ে ইস্টবেঙ্গল কোচ তিনি বলেন তাদের পরবর্তী ম্যাচগুলো থেকে যদি তারা জয় তুলে নিতে পারে তাহলে কিন্তু তারা টপ 6-এর জন্য কোয়ালিফাই করে যাবে। তো যাই হোক, এর পাশাপাশি কোচ অস্কার বুরজান আরও বলেন এদিনের ম্যাচের ম্যাচ রেফারি ভালো রেফারিং করিয়েছে, তাই তাদের ম্যাচ জিততে সমস্যা হয়নি। মানে কোচ অস্কার বুরজান তিনি বোঝাতে চেয়েছেন তারা যে ম্যাচগুলোতে জয় পেয়েছে সেই ম্যাচগুলোতে রেফারিরা ভালো রেফারিং করেছে, কিন্তু যে কয়টা ম্যাচে তারা হেরেছে সেই সব কটা ম্যাচেই রেফারিরা তাদের হারিয়েছে। তো যাই হোক, ম্যাচের পর বা ম্যাচের আগে রেফারিদের নিয়ে এত কান্নাকাটি করে যে ইস্টবেঙ্গল তারা ম্যাচ রেফারিদের চাপে রাখার একটা দারুণ পরিকল্পনা করেছে সেটা কিন্তু ভালোভাবে স্পষ্ট। কারণ একদিকে ইস্টবেঙ্গল কোচ এবং তাদের অফিসিয়ালসরা প্রতিটা প্রেস কনফারেন্সেই রেফারির বিরুদ্ধে মতামত দিয়ে কিন্তু প্রেস কনফারেন্স শুরু করে, আর রেফারির বিরুদ্ধে মন্তব্য দিয়েই কিন্তু প্রেস কনফারেন্স তারা শেষ করে। এর পাশাপাশি আবার ইস্টবেঙ্গল সমর্থকরা তারা কিন্তু প্রায় প্রতিটা ম্যাচেই যাদের বিরুদ্ধে ম্যাচ হোক না কেন প্রায় প্রতিটা ম্যাচেই গ্যালারি থেকে মোহনবাগানকে উদ্দেশ্য করে মোহনবাগানের সাথে রেফারি জড়িত হয়ে তাদেরকে ম্যাচ হারাচ্ছে, তো ঠিক তেমনই কিন্তু টিফো তারা মাঠে নামায়। তো যাই হোক, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেশি কিছু বলবো না, নাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশন কিন্তু গালাগালিতে ভরে যাবে। তো ইস্টবেঙ্গল কোচ বা ইস্টবেঙ্গল অফিসিয়ালস বা ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কেরালা ব্লাস্টার এফসি ম্যাচে সত্যিই ভালো রেফারিং হয়েছে। ভালো রেফারিং না হলে হয়তো ওদিনের ম্যাচে 3-4টে ডিসিশন কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে যেত না। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যতক্ষণ তারা দাবি করছে যে রেফারিরা মোহনবাগানের সাহায্য করে তাদের ম্যাচ জেতাচ্ছে, সেহেতু ইস্টবেঙ্গল অফিসিয়ালসদের কাছে আমি একটাই অনুরোধ করব, আগামী মৌসুমে প্লেয়ার কেনার পাশাপাশি কিছু টাকা তারা রেফারিদের জন্যও রেখে দিক। তাহলে হয়তো সুপার কাপের মতনই আইএসএল এর লিগ শিল্ড এবং আইএসএল কাপ দুটোই তারা আগামী মৌসুমে জয় করতে পারবে, যেমনটা বোরহাইরেরা ড্রাইভে সুপার কাপ তারা জয় করেছিল। তো যাক, এই বিষয় নিয়ে আর কিছু মন্তব্য না করে যদি পরবর্তী আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসি ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে সেই নিয়ে।
তো এই ম্যাচে মোহনবাগানের প্লেইং 11 কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেতে চলেছি, যেখানে সবার প্রথম পরিবর্তনটা আমরা দেখতে পেতে চলেছি আশিস রায়ের। তো তোমরা জানো 4টে ইয়েলো কার্ড হয়ে যাওয়ার জন্য এই ম্যাচে কিন্তু আশিস রাইসের সাসপেন্ড থাকছে, যার ফলে এই ম্যাচে আশিস রায়ের পরিবর্তন প্লেয়ার হিসেবে আমরা মাঠে দেখতে পেতে চলেছি আমাদের বঙ্গতনয় তথা দীপেন্দু বিশ্বাসকে। তো এই ম্যাচেও কোচ মলিনা তিনি কিন্তু তার পছন্দের ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ করতে চলেছে, যেখানে দলের গোলকিপার পজিশনে আমি কিন্তু বিশাল কায়েতকেই রাখছি। দলের চারের ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, টম অ্যালরেড, অ্যালবার্টো রড্রিগেজ এবং দীপেন্দু বিশ্বাসকে। মাঝমাঠের 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে আপুইয়ার সাথে দীপক টাংরিকে। এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টে 2 উইংয়ে দেখা যাবে মানবীর সিং এর সাথে লিস্টন কোলাসোকে। এবং দলের অ্যাটাকিং মিডফিল্ডে এই ম্যাচে আমরা কিন্তু শুরু থেকেই দেখতে পেতে চলেছি খুব সম্ভবত দিমিত্রি পেট্রাটসকে। আর এই ম্যাচের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু দেখা যেতে চলেছে জেমি ম্যাকলারেনকে। তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খুব সম্ভবত এইরকমই প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে কিন্তু মোহনবাগান দল। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই ম্যাচে দিমিত্রি পেট্রাটস নাকি গ্রেগ স্টুয়ার্ট কাকে দিয়ে স্টার্ট করালে ভালো হবে, এবং এই ম্যাচের ফলাফলই বা কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে এই বিষয়েও কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।